মোবাইল ব্যবহারে বাড়ছে খরচ, হ্যান্ডসেট উৎপাদনে ভ্যাট বাড়াতে চায় এনবিআর। ইন্টারনেট ব্যবহারেও গুনতে হবে বাড়তি টাকা, কমানোর অনুরোধ প্রতিমন্ত্রীর। এ যেন মরার উপর খাড়ার ঘা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই মধ্যরাত থেকে আবারও বন্ধ সাগরে মাছ ধরা। কর্মহীন হয়ে পড়বেন কয়েক লাখ জেলে, ভারতীয়দের অনুপ্রবেশের শঙ্কা। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা। ভাঙাচোরা রাস্তায় সোনাহাট স্থলবন্দরে ট্রাকের দীর্ঘ লাইন, পণ্য খালাসেও ধীরগতি। আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ। টাকা উত্তোলনে সীমাহীন ভোগান্তি, দ্রুত সমাধানের আশ্বাস কর্মকর্তার। এবং সিলেটে পাহাড় কেটে ভবন নির্মাণের প্রতিযোগিতা। রাজনৈতিক ছত্রছায়ায় চলছে টিলা কাটার মহোৎসব, অভিযোগ পরিবেশবাদীদের। প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, বলছে পুলিশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। মোবাইল ব্যবহারে খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে। আসছে বাজেটে হ্যান্ডসেট উৎপাদনে 5% ভ্যাট বাড়াতে চায় এনবিআর। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বাড়তে পারে 1000 টাকা। সম্পূরক শুল্ক 20% করার প্রস্তাবে টক টাইম ও ইন্টারনেট ব্যবহারে 100 টাকায় বাড়তি গুনতে হবে প্রায় 6 টাকা। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন শুল্ক বাড়াতে নয় বরং কমাতে এনবিআর এবং অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। শুভ খানের রিপোর্ট। ফেসবুক ব্রাউজিং থেকে পড়াশোনা, কেনাকাটা, দাপ্তরিক কাজকর্ম সব ক্ষেত্রে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। বিটিআরসি বলছে 19 কোটি 22 লাখ সিম কার্ডধারীর বর্তমানে মোবাইলে কথা বলায় 100 টাকার রিচার্জে 33 টাকার বেশি কর দেন গ্রাহকরা। একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেটেও। এনবিআর সূত্রে জানা গেছে, আসছে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত 5 টাকা 75 পয়সা কর বাড়বে। ফলে 100 টাকার মোবাইল সেবায় সর্বমোট কর দিতে হবে 39 টাকা, যা হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। স্টুডেন্টের জন্য যদি এরকম ভ্যাট যদি সরকার বৃদ্ধি করে, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। মোবাইল ব্যবহার করাটাই আমাদের একটা দায় হয়ে দাঁড়াবে। সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই ভ্যাটটা না বাড়ায়। মোবাইল অপারেটররা বলছে সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে প্রায় 1,500 কোটি টাকা রাজস্ব মিলবে। করের পরিবর্তে ডাটা ব্যবহার বাড়িয়ে এই রাজস্ব আদায় সম্ভব। দেশে একজন গ্রাহক মাসে গড়ে 6.5 জিবি ডাটা ব্যবহার করেন, ভারতে যার পরিমাণ 17.5 জিবি। যখনই কর বাড়ে তখনই ইমিডিয়েটলি কিন্তু ওনারা কনজাম্পশন শ্রাঙ্ক করে ফেলেন। আলটিমেট উদ্দেশ্য যেটা 1,500 কোটি টাকা এই সম্পূরক শুল্ক বাড়িয়ে নেওয়া, আমাদের কাছে এটা নিয়ে সন্দেহ আছে। স্বস্তির খবর নেই মোবাইল ফোনেও। বর্তমানে হ্যান্ডসেট উৎপাদনে 3 থেকে 7.5% পর্যন্ত ভ্যাট দিতে হয় 17টি প্রতিষ্ঠানকে। বিক্রয় পর্যায়ে রয়েছে 5% ভ্যাট। আসছে বাজেটে এ খাতে ভ্যাট বাড়তে পারে আরও 5%। এতে প্রায় 500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন বিক্রি বন্ধ হলে এ খাত থেকে বছরে রাজস্ব মিলবে প্রায় 1200 কোটি টাকা। প্রতিটি প্রোডাক্টে প্রায় 700 থেকে 1000 টাকা, যেহেতু 5%-এর কিউমুলেটিভ ইম্প্যাক্ট আছে, সো আমরা আশা করতেছি এটা প্রায় 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত করে বেড়ে যাবে। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন মোবাইল সেবায় এবং হ্যান্ডসেট সংযোজনে করভার কমাতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে, ভ্যাট ট্যাক্স কমানোর ব্যাপারে, টেলিযোগাযোগ সেক্টরে, আইসিটি সেক্টরে সবগুলোই আমরা মাননীয় অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। বর্তমানে ব্রডব্যান্ড সেবায় 5% করে 3 স্তরে 15% ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে 1 কোটি 34 লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শুভ খান। যাচ্ছি তার কাছে। শুভ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এই যে আপনার প্রতিবেদনটি দেখছিলাম, মোবাইল সেবার যে প্রস্তাবিত কর, এই কর আসলে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? ইমা, এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা কিন্তু বলাই যায়। আমরা যদি একটু করের চিত্রটা যদি আমরা একটু দেখি, যদি আমরা স্ক্রিনে আপনি দেখেন যে মালয়েশিয়াতে কিন্তু 6% এবং ভারতে 18% এবং বাংলাদেশে এই মুহূর্তে আছে 33.25%। সেটি যদি সম্পূরক শুল্ক যদি 5% আরও বাড়ানো হয় 20% হলে সেটি কিন্তু যাবে 39%, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কিন্তু আমরাই সর্বোচ্চ হব। আপনি জানেন যে গত কয়েক মাস আগে যখন আমাদের ডাটা প্যাকেজগুলো সংশোধন করে দেওয়া হলো 3
থেকে 3 এবং 15 দিন মেয়াদ যখন উঠিয়ে দেওয়া হলো, তারপরের যে ইন্টারনেট ব্যবহারের চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিটিআরসি বলছে যে আগস্টে কিন্তু 2023-এ ছিল 11,97,00,000, সেটি কিন্তু 2024-এর জানুয়ারিতে এসে 11,63,00,000-এ পৌঁছায় এবং এখানে কিন্তু 34 লাখ গ্রাহক কিন্তু হারিয়েছে মোবাইল অপারেটর। যদিও দেখা গেছে যে ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু সেটি বেড়েছে এবং প্রায় 96 লাখের মতো বেড়েছে। বর্তমানে আমাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন আসলে 12,12,00,000 গ্রাহক। তো দেখা যাচ্ছে যে যখনই এই খাতের উপর একটি করের বোঝা চাপানো হয় বা নতুন কোনো সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ব্যবহারকারী যারা, তার কিন্তু আসলে ব্যবহারের মাত্রাটা কমিয়ে দেন। যেমন ডাটা প্যাকেজ সংশোধনের পরে কিন্তু আমরা দেখেছি যে ব্যান্ডউইথের দাম বেড়েছে। মোবাইল অপারেটররা হয়তো প্রাইস ঠিক রেখেছেন কিন্তু ডাটার ভলিউম কমিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দাম বেড়েছে এবং সে কারণে আমরা দেখেছি যে ব্যবহার কমেছে। এবং এই খাতে কিন্তু আসলে কর না বসিয়েও বিকল্প উপায়েও কিন্তু আসলে রাজস্ব আদায় করা সম্ভব। আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু ব্রডব্যান্ড এবং মোবাইল মিলিয়ে কিন্তু প্রায় 6.5 GB ডাটা ব্যবহার করেন একজন গ্রাহক প্রতি মাসে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতিবেশী যে ভারত, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 17.5 GB ব্যবহার করেন। কারণ হচ্ছে যে আমাদের এখানে যখন 33.25% কর দিতে হয়, ভারতে কিন্তু সেটি প্রায় 18%। যে কারণেই কিন্তু আমরা দেখেছি ভারতে ব্যবহারের পরিমাণটা বেশি, আমাদের কম। যদি ডাটা ইউজেস বাড়ে তাহলে কিন্তু আসলে এই যে রাজস্ব, সেটি কিন্তু বিকল্প উপায়ে কিন্তু সরকার আদায় করতে পারে। শুভ, হ্যান্ডসেট উৎপাদনেও ভ্যাট বাড়াতে চায় এনবিআর। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি কিংবা গ্রাহক এই যে বাড়তি করের বোঝা, এই করের বোঝা নিতে কতটুকু সক্ষম বলে আপনি মনে করেন? আমরা একটু যদি এখানেও একটু যদি আমরা তথ্যটা একটু দেখে আসি যে আমাদের যে অবস্থা এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির, আপনি দেখেন যে 2021 সালে কিন্তু আমাদের স্মার্টফোন ছিল 1,14,00,000 পিস উৎপাদন হয়েছে এবং 1,92,00,000 হয়েছে ফিচার ফোন। কিন্তু আপনি গেল 3 বছরের চিত্র দেখেন যে ফিচার ফোনের উৎপাদন কমেছে প্রায় 82 লাখ এবং স্মার্টফোন সংযোজন কিন্তু কমেছে প্রায় 44 লাখ। এর একটু বড় কারণ কিন্তু একটা হচ্ছে যে এই করের কারণে। আপনি জানেন যে বৈধ পথে যখন আপনি হ্যান্ডসেট আমদানি করবেন সেখানে 57% শুল্ক দিতে হয়, কিন্তু যদি আপনি দেশেই সংযোজন করেন 18%। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে শুল্ক ফাঁকি দিয়ে যে হ্যান্ডসেট আনার প্রবণতা, সেটি কিন্তু আমাদের দেশে বেড়েছে এবং যে কারণে দেখা যায় যে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটা হ্যান্ডসেট যে মডেলের, সেটি কিন্তু যদি 15,000 টাকায় বিক্রি হয়, সেটি যদি দেশে সংযোজিত হয় সেটি কিন্তু বিক্রি হয় প্রায় 20,000 টাকা। যে কারণে কিন্তু গ্রাহক কিন্তু গ্রে মার্কেটের দিকে ঝুঁকছেন। এর মূল কারণ হচ্ছে যে এই যে বাড়তি কর, সেটি আসলে গ্রাহক দিতে চায় না বা এটি বহন করা তাদের পক্ষে সম্ভব হয় না। সে কারণেই কিন্তু মার্কেটে গিয়ে আমরা দেখি যে একজন গ্রাহক কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলোর দিকে বেশি ঝোঁকেন এবং সেগুলোই কিন্তু কেনেন। এবং এ কারণে আমরা দেখেছি যে বছরে প্রায় 1200 কোটি টাকার মতো কিন্তু রাজস্ব হারাচ্ছে সরকার। আর যে 5% যে ভ্যাট বাড়াতে চাই, এখান থেকে কিন্তু 500 কোটি টাকার মতো রাজস্ব আসবে সরকারের। যদি আসলে গে মার্কেট বন্ধ করে যদি একটা এই খাতে একটা শৃঙ্খলা আনা যায়, তাহলে কিন্তু আসলে এই ভ্যাট বাড়ানোর দরকার পড়ে না। এই 1200 কোটি টাকা যে শুল্ক ফাঁকি যাচ্ছে, সেইখান থেকে কিন্তু সরকার প্রয়োজনীয় রাজস্বটা পেতে পারে। ইমা। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সহকর্মী শুভ খান। বঙ্গোপসাগরে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। এই সুযোগে বরিশালের পাইকারি মাছ বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বিস্তারিত জানাতে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, মা ইলিশের প্রজনন নিশ্চিত এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিন্তু আজ রাত 12টার পর থেকে আগামী 23 জুলাই পর্যন্ত টানা 65 দিনের কিন্তু নিষেধাজ্ঞা চলবে এবং এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে কিন্তু যাতে ইলিশের উৎপাদন যাতে নিশ্চিত হয়, সেই দিকটাই জন্যই কিন্তু এই 65 দিনের নিষেধাজ্ঞা বলে জানিয়েছে কিন্তু মৎস্য অধিদপ্তর। তবে আমরা এই বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি মোকাম আছে পোর্ট রোড, এখানে এসে যেটা দেখেছি আসলে নিষেধাজ্ঞাকে পুঁজি করে কিন্তু সব ধরনের মাছেরই কিন্তু আসলে একটা সংকট সৃষ্টি করা হয়েছে এবং এই সংকট সৃষ্টির মাধ্যমে কিন্তু বাড়তি দামে কিন্তু প্রতিটি মাছ বিক্রি করার কিন্তু অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে। ক্রেতারা বলছে যে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে এই মাছের দাম কিন্তু বাড়িয়েই যাচ্ছে বিক্রেতারা এবং ইলিশের যে দাম সেটি যাতে কমানো হয়, এই বিষয়টাই কিন্তু দাবি জানিয়েছেন ক্রেতারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। দেখছেন এ সময়ের বাণিজ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। পারলেন না 75 আগস্ট তাকে নির্মমভাবে হত্যার পর যারা ক্ষমতা এসেছে
তারা এই বাংলাদেশের মানুষের বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের দিকে কোনো দৃষ্টি তাদের ছিল না। 21 বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, আর আমরা সরকারে আসার পরেই আমাদের পদক্ষেপ হয় কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি করা, কারিগরি শিক্ষাকে আরও বেশি সুযোগ দেওয়া এবং আমাদের শিল্প কলকারখানার ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি হস্তশিল্প এগুলির যেন বেশি গুরুত্ব পায়, যাতে অধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংকও প্রতিষ্ঠা করে দিই, যেখানে একজন তরুণ, সে শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, যে কোনো একজন উদ্যোক্তা বিনা জামানতে ওই ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। এটা ছিল প্রথম 1 লক্ষ টাকা, পরবর্তীতে আমরা বৃদ্ধি করেছিলাম। আমরা সাক্ষরতার হার বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই। প্রতিটি জেলা যেন নিরক্ষরতা মুক্ত হয়, মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলে হাতে হাতে। ব্যাপকভাবে বেসরকারি খাতকে আমরা আরও উন্মুক্ত করি। আজকে ব্যাংক, বিমা, আমাদের টেলিভিশন, রেডিও, সেই সাথে সাথে আমাদের এয়ারলাইন্সগুলি, বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন খাতে আমরা বেসরকারি খাতকে আরও সুযোগ সৃষ্টি করে দিই এবং উদ্যোক্তা হিসেবে আমাদের তরুণ সমাজ যাতে গড়ে ওঠে। আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দেই। শুধু গতানুগতিক শিক্ষা না, এই সাথে সাথে কর্মযোগ্য শিক্ষা যাতে হয় সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম। তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সব কিছু কিন্তু বেসরকারি, সরকারি সাথে সাথে বেসরকারি খাত আমরা দেই, একটাকে লক্ষ্য নিয়ে আরও ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানুষের কাজ করার সুযোগ হয়। খালি উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ, সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয় সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সংবিধানে 13 অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা আছে, সেখানে সরকারি খাত, সমবায় খাত এবং বেসরকারি খাত, 3টি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া আছে। আর সেটা অনুসরণ করি আমরা আমাদের কর্মপরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই। কিছু শুভফল দেশের মানুষ পেতেও শুরু করে। তবে 2001-এ আর আমরা সরকারে আসতে পারলাম না, কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে। আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। যা হোক, এরপর 8 বছর পরে আবার সরকারে আসি, যেখানে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, সেখানেও অনেকের কর্মসংস্থান হতো। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সব কম্পিউটার শিক্ষা দেওয়া, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। যা হোক, 2009-8-এর নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট, বিএনপি জামাত 20 দলীয় জোট পেয়েছিল মাত্র 30টা সিট এবং অন্যান্য জোটগুলি মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কিভাবে আমাদের দেশকে আরও উন্নত করা যায়, এবং আমাদের পরিকল্পনা, আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করি, যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি। এবং আমরা স্বল্পমেয়াদী, আশুকরণীয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। এটুকু দাবি করতে পারি, গত সেই 2009 থেকে 2024 অন্তত 23 পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের যেমন কৃষি ভিত্তিক অর্থনীতি, কৃষি আমাদের প্রয়োজন, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। 96 সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপরে গুরুত্ব দেই, আলাদা বাজেট রাখি এবং সেইভাবে প্রণোদনা দিই এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছিলাম। 2009 সরকার গঠন করে দেখি আবার 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন, তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি একথা শুনে আমি নিজে উঠলাম, উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা সম্মান নিয়ে চলতে চাই। আর তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেইছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর সোনার মানুষ দিয়েই তো আমার যুদ্ধ বিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব। অনেক বিদেশি সংস্থা, অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করতো এবং তিনি সবসময় এই উত্তরই দিতেন। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। এবং আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন। এর পাশাপাশি যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না। আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি। আজকে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমি যখন কৃষি যান্ত্রিকীকরণের কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে। এই কৃষিকাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস, বিভিন্ন কিছু উৎপাদন করতে হয়। তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ, সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ, এগুলি কিন্তু প্রয়োজন হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। দেখছেন এ সময়ের বাণিজ্য। 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7টি রাজ্যে স্থলপথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এড়ানো যাবে অন্তত 400 কিলোমিটার পথ। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সারাদিনে ন্যূনতম 150টি ট্রাক যাওয়া আসার কথা থাকলেও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে যাতায়াত করছে মাত্র 40 থেকে 50টি ট্রাক। এর বেশি জড়ো হলেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে বন্দরের আশেপাশের সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বন্দরটির এমন স্লথ গতির কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে। কিন্তু দুদেশের জন্য এত গুরুত্বপূর্ণ যে বন্দর, সেটির দশা এমন কেন? বিএসএফ যেটা চেক করার যেটা সময়টা লাগায়, ওই সময়টা একটু বেশি লাগায়। গভর্নমেন্টে যদি রাস্তাঘাট ভালো করে, ধর ভালো গাড়ি যায়, দিনে যদি 100-150 গাড়ি পার হয় তাহলে তারও সুবিধা হচ্ছে। শুধু ব্যবসায়িক নয়, অনেকেরই দাবি উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সংযোগ স্থাপনের এই সীমান্ত পথ পর্যটকদের জন্য খুলে দিলেও রাজস্ব যোগ হবে দুদেশের কোষাগারে। দুদেশের সরকারকে যৌথভাবে আলোচনা করে দ্রুত গতিতে আমাদের এই পোর্টটা যাতে খুলে দেওয়ার ব্যবস্থা করে। 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট এই স্থলবন্দর। এর একদিকে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, অন্যদিকে আসামের ধুবড়ী জেলা। বর্তমানে এই বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ও কয়লা আনা নেয়ার কাজ হয়।
সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি এবং আসামের এই ধুবড়ী জেলার সোনারহাটের এই সীমান্ত বন্দর আরও উন্নয়ন প্রয়োজন। আর তার মধ্য দিয়েই দুদেশের সম্পর্ক যেরকম উন্নতি হবে, ঠিক সেরকমভাবে দুদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসামের ধুবড়ীর সোনারহাট স্থল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১,১৭৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম ১,১৮,৪৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ১,১৩,০৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬,৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০,১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ১২ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ১১ বার। দেখছেন এ সময়ের বাণিজ্য। মিরপুরে ওএমএস কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। বেশ কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রী সারা দেশে ওএমএস কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির যে কার্যক্রম, সেই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন এবং এই উদ্বোধনের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে যারা ওএমএস কার্ডধারী আছেন, যারা সুবিধাভোগী আছেন, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই ট্রাক সেলের পণ্যগুলো। এখানে মূলত একটি বিষয় জানিয়ে রাখতে হয়, আজ বিক্রি হচ্ছে আটা এবং চাল, যেখানে এই ওএমএস কার্ডধারীরা ওএমএস কার্ডের মাধ্যমে খোলা বাজার থেকে আটা এবং চাল হচ্ছে ন্যায্য মূল্যে কিনতে পারবে। এক্ষেত্রে আটার কেজি নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা এবং চালের জন্য কেজি প্রতি দিতে হচ্ছে ওএমএস কার্ডধারীদেরকে ৩০ টাকা করে। এবং উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী যেমনটা বলেছেন যে এরই মধ্যে ১৪ লাখ পরিবার ওএমএস কার্ড যেন পায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং এর আওতা ধীরে ধীরে ক্রমান্বয়ে আরো বাড়তেই থাকবে, পরিধি বাড়তেই থাকবে। যাদের এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ড আছে, এই দুটি কার্ড সঙ্গে নিয়ে এসে ওএমএস কার্ড তৈরি করতে হবে এবং ওএমএস কার্ডের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে এই পণ্য আসলে তারা কিনতে পারবেন। এছাড়া ওএমএস কার্ড না থাকলে কিন্তু পণ্য কেনা সাধারণ মানুষের তেমন কোনো সুবিধা এক্ষেত্রে রাখা হয়নি। তাই এখানে যারা আছেন সুবিধাভোগী, তারা সবার আগে ওএমএস কার্ড হাতে পেয়েছেন, এরপরে হচ্ছে খোলা বাজার থেকে তারা তাদের পণ্যগুলো ক্রয় করছেন। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় যেটা নিশ্চিত করা হচ্ছে যে পরবর্তীতে যেন সুষম বন্টনটা হয়, বিশেষ করে যারা প্রকৃত সুবিধাভোগী এবং যাদের আসলে এই খোলা বাজারের পণ্যটা দরকার ন্যায্য মূল্যে, তারাই যেন এই পণ্যটা পান, এক্ষেত্রেও যেন জোর দেওয়া হয়। সে বিষয়ে কিন্তু এখানে আজ মিরপুরে যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আসলে এমনটাই বলেছেন যে ন্যায্য মূল্যে যারা যেন সুবিধাভোগীরা এই খাদ্য পণ্যগুলো পান। এবং একটি বিষয় জানিয়ে রাখতে হয়, খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কিন্তু এই ওএমএস কার্ডের মাধ্যমে আজকে সারা দেশে একযোগে এর উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু ঘোষণা করা হয়েছে মিরপুরে। এবং এখানে যেটা বলা হয়েছে যে সারা দেশে এর কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে এবং এখন প্রাথমিকভাবে যে কার্যক্রম শুরু হয়েছে ওএমএস কার্ডধারীদের যে পরিধি বাড়ানোর কথা হচ্ছে, খুব শীঘ্রই এটা নিয়ে আরো বিস্তরভাবে এগোনো হবে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে ওএমএস কার্ডধারীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম মিরপুরে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এ সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।